relating to previous year 2021. ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের তো দুভাবেই করতে হবে। উপরে লিখে দাও হেডিং এ যে দেখো ট্যাক্স লায়াবিলিটি বার করতে বলেছে। প্রথমটাই বলেছে হি হ্যাজ নট এক্সারসাইজ অপশন আন্ডার সেকশন 115 বিএসসি। তাহলে উপরে হেডিং দিয়ে দাও, ভালো করে বুঝিয়ে দেবো। হি হ্যাজ নট এক্সারসাইজ অপশন আন্ডার সেকশন 115 বিএসসি। উপরে ডান দিকে লিখে দাও হি হ্যাজ নট এক্সারসাইজ অপশন আন্ডার সেকশন 115 বিএসসি। এটা লিখে নাও, একটু স্পিডে করবে, বড় আছে। He has not exercised option under section 115 BSc. আমাদের এখন দুই রকম ভাবে ট্যাক্স লায়াবিলিটি বার করতে হয়, তাই না? 115 BSc এক্সারসাইজ না করে আবার 100। হ্যাঁ, শোনো, এসএসসি কে চয়েস দেওয়া আছে যে তুমি 115 BSc এক্সারসাইজ করতে পারো, নাও করতে পারো। তাহলে দুটোতেই তোমার ট্যাক্স লায়াবিলিটি বার করতে হবে। যেটাতে তোমার ট্যাক্স লায়াবিলিটি কম হবে অবভিয়াসলি এসএসসি সেটাকে চয়েস করবে। তাহলে আমাদের দুভাবে টোটাল ইনকাম বার করতে হবে এবং দুভাবে মানে ট্যাক্স লায়াবিলিটি বার করতে হবে। এটা আমি বলাচ্ছি when এসএসসি হ্যাজ নট এক্সারসাইজ অপশন আন্ডার সেকশন 115 BSc। আচ্ছা, প্রথমে লেখো ইনকাম ফ্রম স্যালারি। প্রথমে লেখো ইনকাম ফ্রম স্যালারি, ভালো করে বুঝে নেবে। ইনকাম ফ্রম স্যালারি আচ্ছা দেখো, তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার হলো 2021, 1 এপ্রিল 20 থেকে 31 মার্চ 21, এটা আমাদের প্রিভিয়াস ইয়ার। পুরো দেখো কি বলেছে, বেসিক স্যালারি অন 1 এপ্রিল 2020 at the rate of 52,000 পার মান্থ। তার মানে এটা হলো আমাদের প্রিভিয়াস ইয়ারের একদম শুরুর দিনে বেসিক বলে দেওয়া আছে, তাই না? 1 এপ্রিল 20 থেকে আমাদের প্রিভিয়াস ইয়ার শুরু হচ্ছে। তো 1 এপ্রিল 20 তে আমাদের 52,000 পার মান্থ বেসিক বলে দেওয়া আছে। বলছে ইনক্রিমেন্ট at the rate of 3% পার মান্থ falls due on 1 জুলাই এভরি ইয়ার। প্রত্যেক বছরের 1 জুলাই এলে ওর 3% করে তোমার ইনক্রিমেন্ট হবে। তার মানে এপ্রিল মে জুন 3 মাস আমাদের 52,000 করে পাবে। আর জুলাই থেকে মার্চ অবধি 52,000 এর সঙ্গে 3% অ্যাড করে যেটা হবে, আর 52,000 এর 3% মানে কত হয়? 52,000 এর 3% মানে 1560। তার মানে 53,560 9 মাস। তাহলে দেখো বেসিক স্যালারি 52,000 into 3, বেসিক স্যালারি বলে লেখো 52,000 into 3 প্লাস 3% ইনক্রিমেন্ট অ্যাড করে কত হয়? 53,560। 53,560 into 9, 52,000 এর 3% তোমার হয় 1,560। তাহলে 53,560 into 9, তাহলে কত হলো অ্যাড করে? হাত কলমে পাঠিয়ে দাও, ক্যালকুলেটর নাও। বেসিক কত হলো? 638,040। ঠিক বলেছে, 638,040। 52,000 into 3 plus 53,560 into 9। জুলাই থেকে মার্চ কোনো মাস হয়? 9 মাস হয়। 52,000 into 3 plus 53,560 into 9। তাহলে আমাদের হলো 638,040। বেসিক স্যালারি ফুললি ট্যাক্সেবল, থার্ড কলামে নিয়ে নাও। এবার লেখো ডিএনএস অ্যালাওয়েন্স 638,040, থার্ড কলামে নেবে। এবারে লেখো ডিএনএস অ্যালাওয়েন্স। বলেছে ফর্মিং পার্ট অফ স্যালারি, বলে দিয়েছে। ফর্মিং পার্ট অফ স্যালারি মানে যে সমস্ত, ভালো করে শোনো, যে সমস্ত মানে ক্যালকুলেশনে দিয়ে আসে, হ্যাঁ, সেগুলো সব জায়গায় আমাকে দিয়ে দিতে হবে। আর এখানে তো সবসময়ই আসে, মানে স্যালারি ক্যালকুলেশনে তো দিয়ে পার্ট অফ স্যালারি হোক বা না হোক অল টাইম ট্যাক্সেবল। তাহলে দিয়ে বলেছে 70% অফ বেসিক স্যালারি নিয়ে নাও। যে বেসিকটা বেরোলো তার 70% একদম থার্ড কলামে নিয়ে নাও। 70% অফ বেসিক স্যালারি দিয়ে কত হয়? 4,46,628। এবার বলছে দেখো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স 2,500 পার মান্থ পার চাইল্ড।
फॉर 2 चिल्ड्रेन। এটা তো এক্সাম্পশন পাবে 1014 এ, তাহলে সেকেন্ড কলামে লিখতে লাগবে, দেখো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। ডিয়ারনেস কাকে লিখনা है? ডিয়ারনেস আমরা সাব কলাম में बेसिक सैलरी, डियारनेस अलाउंस, प्रोजेक्ट अलाउंस, ये सब মানে फुली टैक्स है। अच्छा एबार लिखो चिल्ड्रेन एजुकेशन अलाउंस, सेकंड कॉलम पे लिखो इसी से 1014 सेक्शन में एग्जाम्पशन मिलना। तो 2500 into 2 into 12 पर चाइल्ड 2500 करके चिल्ड्रेन एजुकेशन अलाउंस मिल रहा है, ठीक ना। तो 2500 into 2 into 12 माने 60,000। सेकंड कॉलम पे लिखो लेस एग्जेम्पशन अंडर सेक्शन 1014, लेस एग्जेम्पशन अंडर सेक्शन 10 ब्रैकेट में लिखो 14। तो पर मंथ पर चाइल्ड 100 रुपीस করে ডিডাকশন পাওয়া যায় ম্যাক্সিমাম ফর 2 চিলড্রেন, তাই তো। তাহলে 100 into 2 into 12 100 रुपीस করে पर मंथ पर चाइल्ड मैक्सिमम फॉर 2 चिल्ड्रेन एग्जाम्पशन पाওয়া যায়। তার মানে 2400 এক্সাম্পশন পেল, বাইরে পাঠাও ডিফারেন্সটা সাত কলমে কত হয় 57600। अच्छा এবার বলছে বেটা हाउस रेंट अलाउंस, हाउस रेंट अलाउंस से भी मतलब एग्जाम्पशन मिलना। तो हाउस रेंट अलाउंस को सेकंड कॉलम पे लिखो हाउस रेंट अलाउंस 6000 पर मंथ, 6000 into 12 বড় সাম আছে, পুরো অঙ্কটা কিন্তু কমপ্লিট করব আজকে। 6000 into 12 72000 लेस लिखो लेस एग्जाम्पशन अंडर सेक्शन 10 ब्रैकेट में लिखो 13A कैपिटल A 10 ब्रैकेट में लिखो 13A एंड रूल 2A 10 ब्रैकेट में लिखो 13A 13 कैपिटल A एंड रूल 2A कैपिटल A। अब सुनो सुनो हाउस रेंट अलाउंस सबको मिलता है, लेकिन डिडक्शन मिलने के लिए 3 कंडीशन है, 3 कंडीशन को सेटिस्फाई करना पड़ेगा, ठीक ना। क्या क्या है कंडीशन? नंबर 1 ही शुड स्टे इन अ रेंटेड अकोमोडेशन, नंबर 2 रेंट एक्चुअली हैव टू बी पेड, और नंबर 3 रेंट पेड शुड एक्सीड 10% ऑफ सैलरी। ये तीनों कंडीशन माने हर कंडीशन को तुमको सेटिस्फाई करना पड़ेगा। तो देखो संक्षिप्त में क्या क्या बोल दिया, देखो ही स्टेज इन अ रेंटेड हाउस इन कोलकाता पेइंग मंथली रेंट ऑफ ₹18,000, मतलब वो रेंटेड अकोमोडेशन में रहता है, साथ साथ रेंट भी पे करता है। तो थर्ड कंडीशन सिर्फ सेटिस्फाई कर रहा है कि नहीं कर रहा है हम लोगों को देखना होगा। तो इसीलिए क्या करना पड़ेगा, वर्किंग्स करना पड़ेगा। तो वर्किंग्स में लिखो द सैलरी फॉर द पर्पस ऑफ हाउस रेंट अलाउंस, वर्किंग्स में लिखो सैलरी फॉर द पर्पस ऑफ हाउस रेंट अलाउंस, सैलरी फॉर द पर्पस ऑफ हाउस रेंट अलाउंस। तो हाउस रेंट अलाउंस पर्पस में सैलरी का मतलब क्या क्या होता है ना, बेसिक सैलरी, डियरनेस अलाउंस और कमीशन ऑन सेल्स। तो कमीशन ऑन सेल्स तो कुछ दिया नहीं, तो ना बेसिक डियरनेस अलाउंस ऑब्वियसली पार्ट ऑफ सैलरी होना चाहिए, और कमीशन ऑन सेल्स बोनस कमीशन और सब एकोमोडेशन में आता है, ठीक है। तो बेसिक देखो सैलरी फॉर द पर्पस ऑफ हाउस रेंट अलाउंस, बेसिक सैलरी कितना लिखा है, इसके नीचे लिखो डियरनेस अलाउंस, और कमीशन ऑन सेल्स लिख के डैश दे, कमीशन ऑन सेल्स तो कुछ दिया नहीं, तो तीनों को ऐड करो, तीनों को ऐड करो, कमीशन ऑन सेल्स, बेसिक डीए कमीशन ऑन सेल्स, तीनों को ऐड करो। कितना आया ऐड करके, अरे ऐड करो कब ये लोगे 10,84,668। बेसिक डीए और कमीशन ऑन सेल्स को कुछ दिया नहीं टैक्स, কত হলো ऐड করে ठीक। तो क्लोज करके लिखो 10% ऑफ सैलरी, मतलब जो सैलरी निकला उसका 10% लिखो, हाँ और नीचे लिखो 10% ऑफ सैलरी।
और नीचे ले 10%, ना 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 आगे ले 10% ऑफ सैलरी। 10% मतलब एक जीरो को हटा दो, 10% मतलब एक जीरो को हटा दो, 10% ऑफ सैलरी 10846। उसके नीचे लिखो रेंट पे, যে স্যালারিটা বার করলি তার 10% করলাম, 10% মানে একটা জিরো বাদ দিয়ে দিবি। उसके नीचे लिखो रेंट पे, रेंट पे देखो कितना 18,000 पर मंथ। ये बोल दिया देखो ये he stayed in a rented house in Kolkata paying monthly rent of ₹18,000। तो रेंट पे 18,000 into 12 कितना होता है 2,16,000, 2,16,000 रेंट पे 18,000 into 12। तो रेंट पे देखो 10% ऑफ सैलरी से ज्यादा है, ठीक है। तो नीचे नोट दे दो, देखो ये रेंट पे एक्सीड्स 10% ऑफ सैलरी, रेंट पे एक्सीड्स 10% ऑफ सैलरी, मतलब वो हर कंडीशन सेटिस्फाई कर लिया, मतलब उसको डिडक्शन मतलब मिलने वाला, ठीक ना। तो साइंस में चला जाओ, जो लिखा ना एग्जेम्पशन अंडर सेक्शन 10, 13 एंड रूल 2A, इसके नीचे लिखो लोअर ऑफ द फॉलोइंग 3 अल्टरनेटिव्स, लोअर ऑफ द फॉलोइंग 3 अल्टरनेटिव्स। 3 अल्टरनेटिव है, जो सबसे लीस्ट होगा मतलब मिनिमम होगा वो वाला अमाउंट एग्जेम्पशन मिलेगा। तो अल्टरनेटिव एक एक करके लिखो, फर्स्ट कॉलम पे लिखोगे नंबर 1 लिखो एक्चुअल HRA रिसीव, HRA मतलब हाउस रेंट अलाउंस, एक्चुअल HRA रिसीव, বল কি বলছিস, एक्चुअल HRA रिसीव, तो जो HRA मिला उसको लिखो, এটা कितना 72,000 एक्चुअल HRA रिसीव। तो सुनते पाচ্ছিস তো, एक्चुअल HRA रिसीव। नंबर 2 लिखो रेंट पेड माइनस 10% ऑफ सैलरी, रेंट पेड माइनस 10% ऑफ सैलरी। तो जो 2,16,000 माइनस 10% ऑफ सैलरी जो निकला 2,16,000 माइनस 10% ऑफ सैलरी कितना आया, इसको माइनस करो, फर्स्ट कॉलम में लिखो। और नंबर 3 50 और 40% ऑफ सैलरी, सुन लो 50 और 40% ऑफ सैलरी मेट्रोपॉलिटन सिटी में मतलब रहने से 50% ऑफ सैलरी होता है, नॉन मेट्रो सिटी होने से 40%। तो ऑब्वियसली कोलकाता मेट्रोपॉलिटन सिटी तो देखो 50% ऑफ सैलरी, और जो सैलरी निकाला उसका 50% ऑफ सैलरी फर्स्ट कॉलम पे लिखोगे। ওই যে স্যালারিটা বার করলে ওইটা 50%, ওয়ার্কিং থেকে একটা স্যালারি বার করলে যেটা 10% করলে যে স্যালারিটা ওইটাই 50%। কত হলো 50% অফ স্যালারি 542.34। अच्छा, तब तीनों अल्टरनेटिव का बीच जो लिस्ट होता है उसको सेकंड कॉलम में लेके आओ, मतलब हाउस रेंट अलाउंस के नीचे लिखो, उसको माइनस करके बाहर कॉलम पे दो। तो 72,000 तो लिस्ट आया, ठीक ना, मतलब पूरा अमाउंट एग्जेम्पशन मिल गया। तो थर्ड कॉलम पे नीचे आया, ठीक ना। तो जो तीनों जो अल्टरनेटिव लिखा, तीनों अल्टरनेटिव का बीच जो लिस्ट होगा वो वाला अमाउंट एग्जेम्पशन मिलेगा। तो 72,000 की लिस्ट है, तो पूरा अमाउंट एग्जेम्पशन मिल गया, मतलब बाहर टैक्सेबल पोर्शन मिल आया। तो সবাই বুঝতে পেরেছিস হাউস রেন্ট অ্যালাউন্স, ঠিক ঠিক। আর এবার বলতে দেখো বোনাস, বোনাস তো ফুললি ট্যাক্সেবল, নিয়ে নাও বোনাস 104,000, বোনাস 104,000, ভালো করে বুঝে করবি। থার্ড কলমে লিখো কি পয়েন্ট में देखो बोनस है, ठीक ठीक। এবারে দেখো কি বলেছে, a car 1200 cc owned by the company is used by him both for official and private purpose। तो এটা তো পার্টনারশিপ হবে, बाद में आएगा। अच्छा, a computer given by the company partnership, এখন নেব না। he contributes 14% of salary to RPF, the employer also contributes an equal amount to this
फंड। तो अपना कंट्रीब्यूशन रिकॉग्नाइज्ड प्रोविडेंट फंड में 80C में क्वालिफाई होता है, ठीक ना। और एम्प्लॉयर्स का कंट्रीब्यूशन इधर आएगा इन एक्सेस ऑफ 12% ऑफ सैलरी। तो लिखो एम्प्लॉयर्स कंट्रीब्यूशन टू रिकॉग्नाइज्ड प्रोविडेंट फंड, आरटीएफ बोल के लिखो। एम्प्लॉयर्स कंट्रीब्यूशन टू आरटीएफ, एम्प्लॉयर्स कंट्रीब्यूशन टू आरटीएफ in excess of 12% of salary, in excess of 12% of salary। तो इधर देखो 14% दे दिया, देखो मतलब 2% टैक्सेबल होगा। तो बेसिक प्लस डीए करके लिखो इंटू 2/100। एम्प्लॉयर्स कंट्रीब्यूशन टू आरटीएफ इन एक्सेस ऑफ 12% ऑफ सैलरी लिखो। तो बेसिक एंड डीए को ऐड करो, ब्रैकेट के अंदर लिखो इनटू 2%। 2% क्यों? 14% कंट्रीब्यूट किया, तो 12% से ज्यादा कितना? 2%। समझ में आया? तो क्या बोला कत गल বাইরে বাইরে কত গেল? কত? আচ্ছা কত হলো? 21693। 21693 ठीक है, ठीक है। अच्छा सुनो, अपना जो कंट्रीब्यूशन है वो 80C में क्वालिफाई करेगा, अभी मतलब कुछ नहीं करेंगे, ठीक है। এবারে দেখো তোমার আই পয়েंट, ही कंट्रीब्यूट्स 10% ऑफ सैलरी टू एनपीएस। एनपीएस में जो कंट्रीब्यूशन किया वो 80CCD1 में अपना कंट्रीब्यूशन 80CCD1 में डिडक्शन मिलेगा जब टोटल इनकम जब माने निकलेगा। अच्छा, तो एम्प्लॉयर आल्सो कंट्रीब्यूट्स इक्वल अमाउंट। तो एम्प्लॉयर का जो कंट्रीब्यूशन है वो इधर में भी आएगा, साथ साथ 80CCD2 में भी डिडक्शन मिलेगा। इधर लिखो एम्प्लॉयर्स कंट्रीब्यूशन टू एनपीएस। एनपीएस मतलब नेशनल पेंशन स्कीम। एम्प्लॉयर्स कंट्रीब्यूशन टू नेशनल पेंशन स्कीम 14/2004 এর পরে 14/2004 বা তারপরে যারা জব মানে যারা জবেতে জব অ্যাটেন্ড করে তারা কিন্তু পেনশন পায় না, তাই না। তার জায়গায় আমাদের এনপিএস চালু হয়েছে, ন্যাশনাল পেনশন স্কিম, সেখানে তুমি টাকা ডিপোজিট করতে পারো। আচ্ছা, তো এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু ন্যাশনাল পেনশন স্কিম কত পার্সেন্ট? 10%। 10% অফ স্যালারি। তো বেসিক আর ডিএ 10% নাও। হ্যাঁ, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু এনপিএস স্যালারির মধ্যে ট্যাক্সেবল হয়, এটা আবার পরে ডিডাকশন পাবে। কত হলো? 108467। ঠিক আছে, এবারে দেখো যে পয়েন্ট इंटरेस्ट credited to RPA during the year amounts to rupees 2,40,000। इंटरेस्ट रेट भी 10% बढ़ा, तो इंटरेस्ट का पैसा भी दे दिया, साथ साथ परसेंटेज भी दे दिया। तो देखो इंटरेस्ट ऑन आरटीए 9.5% रेट से ज्यादा रेट मतलब मिलने से टैक्सेबल होता है ना, एक्सेस पोर्शन। तो देखो इंटरेस्ट ऑन आरटीए इन एक्सेस ऑफ 9.5% रेट, इंटरेस्ट ऑन आरटीए in excess of 9.5% rate। तो 10% मतलब ये बोलছিস थोड़ा। अच्छा, तो पीएफ बैलेंस के ऊपर 10% हिसाब से इंटरेस्ट 2,40,000 आया। मतलब ये अगर 2,40,000 होगा तो 0.5 कितना होगा? तो 2,40,000 इंटू 0.5 बाई 10, 2,40,000 इंटू 0.5 बाई 10। 0.5 क्यों? 9.5% से ज्यादा 0.5% ना। सुनो, ये जो 2,40,000 जो दिया हुआ है इंटरेस्ट का पैसा, अच्छा से सुनो, ये जो 2,40,000 में जो पैसा दिया हुआ है ये इंटरेस्ट का पैसा। सुनो, ये अगर मतलब सिर्फ परसेंटेज दिया रहता, थोड़ा सबाई सुन, ये अगर सिर्फ माने सिर्फ परसेंटेज अगर दिया रहता तो हम लोग निकल नहीं पाता
अगर मतलब पीएफ फंड पीएफ बैलेंस तुमको नहीं दिया रहेगा, तब अगर पीएफ फंड तो जरूर दिया रहेगा, सिर्फ परसेंटेज और सिर्फ इंटरेस्ट का अमाउंट दिया रहने से हम लोग नहीं कर पाएंगे विदाउट गिविंग पीएफ बैलेंस। तो पीएफ बैलेंस अगर दिया रहेगा तो उसी के ऊपर तब 0.5/100 का, लेकिन ये जो दिया हुआ है इंटरेस्ट का पैसा, मतलब पीएफ बैलेंस जो है उसी के ऊपर 10% करके मतलब 2,40,000 आया, तो 2,40,000 इक्विवेलेंट टू 10%, तो 0.5 लिखा होगा, तो बिल्कुल डिवाइडेड बाय 100 नहीं होगा, 0.5/10 होगा। तो देखो इंटरेस्ट ऑन आरपीएफ इन एक्सेस ऑफ 9.5% रेट समझ में आया? तो क्या बोला আমি বললাম, শোনো ইন্টারেস্টটা তিন রকম ভাবে দেওয়া থাকতে পারে, শুধু পার্সেন্টেজ দেওয়া থাকে, অনেক সময় অনলি মানে ইন্টারেস্টের টাকাও দিয়ে দেওয়া থাকে, আর 3 নম্বরটা হলো ইন্টারেস্টের টাকা আর রেট দুটোই দিয়ে দেওয়া থাকে, যেটা এখানে আছে। এখানে ইন্টারেস্টের অ্যামাউন্ট আর রেট দুটোই দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? যদি ইন্টারেস্টের অ্যামাউন্ট বা হচ্ছে কি মানে তোমার পার্সেন্টেজ দুটোর মধ্যে যে কোনো একটা যদি দিয়ে দেওয়া থাকে তখন কিন্তু আমরা टैक्सेबल पोर्शन বার করতে পারবো। सिर्फ इंटरेस्ट का पैसा दिया रहने से और सिर्फ रेट ऑफ इंटरेस्ट दिया रहने से हम लोग टैक्सेबल पोर्शन को नहीं निकाल पाएंगे। हाँ, अगर तुमको पीएफ बैलेंस नहीं दिया रहेगा तो मतलब साथ साथ पीएफ बैलेंस माने दिया रहना चाहिए, ठीक ना? तो इधर देखो, लेकिन जब मतलब रेट ऑफ इंटरेस्ट एंड इंटरेस्ट का पैसा दिया रहेगा तब पीएफ फंड का बैलेंस नहीं दिया रहने से हम लोग टैक्सेबल पोर्शन को निकाल पाएंगे, जैसे ही ठीक ना? तो 2,40,000 ये तो इंटरेस्ट का पैसा दिया हुआ है, मतलब ओरिजिनल जो पीएफ बैलेंस जो है, सुनो एम्प्लॉय का सैलरी से हर महीना वो बुझते पारे ना, তাহলে ঠিক আছে বাংলা বলছি, এমপ্লয়ি স্যালারি থেকে প্রত্যেক মাসে পিএফ কাটা, সবাই যারা চাকরি করে রুল হলো এমপ্লয়ি স্যালারি থেকে যতটা পিএফ কাটা হয় এমপ্লয়ারের ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট পিএফ ফান্ডে জমা হয়। দুজনের টোটাল মানে ডিপোজিট রিটায়ারমেন্টের সময় দিয়ে উইথ ইন্টারেস্ট রিটার্ন পায়, হিউজ অ্যামাউন্ট একটা পায় রিটায়ারমেন্টের পিএফ এর টাকা। এমপ্লয়ি স্যালারি থেকে যতটা পোর্শন কাটা হবে এমপ্লয়ারকে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট এমপ্লয়ির নামে পিএফ ফান্ডে জমা করতে হবে। দুজনের টোটাল ডিপোজিট উইথ ইন্টারেস্ট রিটায়ারমেন্টের সময় দিয়ে করতে হবে, ঠিক আছে? তো এমপ্লয়ার যেটা কন্ট্রিবিউট করছে সেটা এমপ্লয়ির হাতে কিন্তু অ্যাডিশনাল ইনকাম, ওই জন্য ওটাকে ট্যাক্স পে করতে হয় আমাদের এলো। এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা 12% থেকে যদি বেশি হয় তখন এমপ্লয়িকে ট্যাক্স পে করতে হয়, তাই না? আর ইন্টারেস্টটাও অ্যাডিশনাল ইনকাম, তো ইন্টারেস্টটা যদি 10% রেটের থেকে যদি বেশি হয় তখন এমপ্লয়িকে ট্যাক্স পে করতে হয়। রেট অফ ইন্টারেস্ট 9.5% পর্যন্ত কোনো ট্যাক্স পে করতে হয়। তো এখানে যেটা 2,40,000 ইন্টারেস্ট যেটা বলে দেওয়া আছে মানে অরিজিনাল পিএফ ব্যালেন্সের উপরে 10% করে বলে দেওয়া আছে, मतलब 10% इक्विवेलेंट टू 2,40,000 2.5% डिस्काउंट यूनिटरी मेथड फॉलो करेंगे। तो 2,40,000 इंटू 0.5/10 2,40,000 इंटू 0.5/10 सुनो 1% করে হাফ করে দাও, 1% করে তো দুটো জিরো কাটা যাবে, তাই না? 1% করে দুটো জিরো কাটা যায়, मतलब 20/100, তাহলে তা 1% করলে দুটো জিরো কাটা যায়, তো 2,40,000 1% মানে কত হয়? 2,400 টাকা, তার হাফ 0.5% কত হয়? 1200 হয় তো 2,40,000 0.5/10 না 0.5% নয়, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক 0.5/10 তো, হ্যাঁ তাহলে 12,000 0.5 যদি পার্সেন্ট হতো তখন তোমার 500 টাকা না না কত হলো 12,000 ঠিক আছে। এবার দেখো কে পয়েন্ট দেখো, হি ওনস আ রেসিডেন্সিয়াল হাউস ইন আসানসোল হুইচ ইজ লেট আউট অ্যাট ₹14,000 পার মান্থ, মানে ওর হাউস প্রপার্টি ইনকামও আছে, পরে আসতো তাই না? স্যালারি কমপ্লিট করে আমরা হাউস প্রপার্টি আসবো। এবার বলছে হি হ্যাজ পেড 75,000 as লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন দ্য জয়েন্ট লাইফ পলিসি অফ হিজ ওন এন্ড হিজ ওয়াইফ, তো 80C তে কোয়ালিফাই করবে ডিডাকশন। আচ্ছা, হি হ্যাজ ডিপোজিটেড 5 লাখ টু এনএসসি এই ইস্যু, এটা 80C তে কোয়ালিফাই করবে। and ₹10 lakh in fixed deposit with banks, fixed deposit contribute করে fixed deposit করেছে, এটা কিন্তু কোথাও আসবে না। fixed deposit এর ইন্টারেস্ট আদার সোর্সেসে
মানে ট্যাক্সেবল হবে। আচ্ছা, এবার বলছে হি হ্যাজ রিসিভ ডিভিডেন্ড ₹38,600, এগুলো তো আদার সোর্সেসের ইনকাম, পরে আসছে। হি হ্যাজ পেড মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, 80D তে ডিডাকশন পাবে, তাই না? হিজ মাইনর সন হ্যাজ ইনকাম 32,800, এগুলো আদার সোর্সেসের ইনকামের মধ্যে আসবে, যখন আদার সোর্সেস পড়াবো তখন আমি বলবো। আচ্ছা, হি পেড প্রফেশনাল ট্যাক্স, সেটা তো স্যালারি থেকে ডিডাকশন পাবে। তো এবারে লেখো যে পার্ট উইথ ইট, এবারে লেখো পার্ট উইথ ইট। মানে বেসিক বিএ অ্যালাউন্স গুলো আর আরপিএফ গুলো এসে গেল। এবারে লেখো পার্ট উইথ ইট, সেকশন দাও 17 ব্র্যাকেটে 2, 17 ব্র্যাকেটে লেখো 2, ঠিক আছে? দেখো एक पॉइंट देखो, एक पॉइंट, एक कार एक पॉइंट देखो, एक कार 1200 cc owned by the company is used by him both for official and private purpose. শোনো, কার তিন রকম ভাবে মানে অ্যাসেসি ইউজ করতে পারে। আইদার মানে এক্সক্লুসিভলি ফর প্রাইভেট পারপাস, মানে এমপ্লয়ার মানে এমপ্লয়িকে কার দিয়েছে, ও পুরোপুরি গাড়িটাকে নিয়ে প্রাইভেট পারপাস ইউজ করে। নাম্বার 2, এক্সক্লুসিভলি ইউজ ফর অফিসিয়াল পারপাস। আর নাম্বার 3, পার্টলি প্রাইভেট পারপাস, পার্টলি অফিসিয়াল। ঠিক আছে? তো এখানে যেটা বলেছে মানে প্রাইভেট আর অফিসিয়াল পারপাস একসঙ্গেও ইউজ করে। এখানে আমাদের কত সিসির গাড়ি দেয় সেটা দেখতে লাগে, ঠিক না? তো ইঞ্জিন ক্যাপাসিটি, কারের ইঞ্জিন ক্যাপাসিটি আপ টু 1.6 লিটার হলে, আপ টু 1.6 লিটার হলে 1800 মানে পার মান্থ কারের জন্য, আর 900 পার মান্থ ড্রাইভারের জন্য ট্যাক্সেবল হবে। আর 1.6 লিটারের বেশি যদি ইঞ্জিন ক্যাপাসিটির গাড়ি হয় তখন মানে কারের জন্য 2400 পার মান্থ আর ড্রাইভারের জন্য 900 পার মান্থ। ঠিক আছে? এখানে বলেছে 1200 শোনো, 1.6 লিটার মানে 1600 সিসি কার। তো 1200 সিসি মানে অবভিয়াসলি কিন্তু 1.6 লিটারের কম, তার মানে 1800 গাড়ির জন্য হবে। আর দেখতে হবে যে ড্রাইভার দিচ্ছে কিনা, করে দেখো। বলেছে যে a car 1200 cc owned by the company is used by him both for official and private purpose. Entire running and maintenance expenses of the car including driver salary are borne by the employer. তাহলে ড্রাইভারের স্যালারিও দিচ্ছে। তো লেখো কার ফ্যাসিলিটিস, কার ফ্যাসিলিটিস বলে নিচে লেখো। Since the car is used both for private and official purpose, since the car is used both for private and official purposes, and the engine capacity of the car does not exceed 1.6 liter, তাহলে নিচে লেখো 1800 প্লাস 900 ব্র্যাকেটের মধ্যে into 12, engine capacity of the car does not exceed 1.6 liter, তাই না? তাহলে লেখো যে 1800 প্লাস 900 ব্র্যাকেট के अंदर लिखो into 12, মানে 2700 into 12। 1800 আর 900 2700 into 12 ভাগ করলাম 32400 এসছে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো কি বলছিস। নেক্সট পয়েন্ট দেখো যে a computer costing ₹92,000 is given by the company for free use by Mr. Mishra. শোনো, এমপ্লয়ার তার এমপ্লয়ি যদি টেলিফোন বিল পে করে দেয়, যদি ল্যাপটপ দেয়, হ্যাঁ কম্পিউটার দেয়, তারপর হচ্ছে কি তোমার মানে মোবাইল ফোন দেয়, এগুলো সব ট্যাক্স ফ্রি পাঠিয়ে দিবে। তারপর হচ্ছে কি তুমি যদি গভর্নমেন্ট মানে হসপিটালেতে যদি মেডিকেল ট্রিটমেন্ট করাও, এমপ্লয়ার যদি টাকা যদি রিইম্বার্স করে দেয়, ট্যাক্স ফ্রি পাঠিয়ে দিবে। তাহলে কম্পিউটার যেটা দিয়েছে ট্যাক্স ফ্রি পাঠিয়ে দিবে। দেখো free use of computer dash দিয়ে লেখো not taxable, free use of computer dash দিয়ে লেখো not taxable, free use of computer লেখো not taxable।
তাহলে থার্ড কলামে ড্যাশ দিয়ে দাও। আর তো আমাদের কোনো পার্ট ভিজিট নেই, তাহলে অ্যাড করে দাও, অ্যাড করে দাও। থার্ড কলামটাকে অ্যাড করো, করে লেখো গ্রস ইনকাম ফ্রম স্যালারি, গ্রস ইনকাম ফ্রম স্যালারি। অনেক বাকি, একটু স্পিডে করো। গ্রস ইনকাম ফ্রম স্যালারি কত হয়েছে? কত হয়েছে রে? 14,20,828 gross income from salary. এবারে লিখো less deduction under section 16, less deduction under section 16 বলে 1 দিয়ে লিখো standard deduction, 1 দিয়ে লিখো standard deduction, সেকশন লিখবে 16 ব্র্যাকেটের মধ্যে স্মল রোমান 1 স্মল a, 16 ব্র্যাকেটের মধ্যে লেখো 1a মানে স্মল রোমান 1 স্মল a। তো ফার্স্ট বা সেকেন্ড কলামে লেখো 50,000 ফ্ল্যাট 50,000 ডিডাকশন পায়। আর 2 নম্বর লেখো যে প্রফেশনাল ট্যাক্স পেড, সেকশন দাও 16 ব্র্যাকেটে রোমান 3, প্রফেশনাল ট্যাক্স দেওয়া আছে যেটা একদম লাস্টে। ও নিজে প্রফেশনাল ট্যাক্স পে করছে, তাহলে শুধু ডিডাকশন পাবে। প্রফেশনাল ট্যাক্স পেড 16 রোমান 3 ব্র্যাকেটে, প্রফেশনাল ট্যাক্স 2,400। ব্যাস দুটোকে অ্যাড করে থার্ড কলামে নিয়ে যাও, গিয়ে মাইনাস করে দাও, তাহলে ইনকাম ফ্রম স্যালারি মানে স্যালারিটা কমপ্লিট হলো। মানে 52,400 ডিডাকশন পাবে, তাই না? 52,400 ডিডাকশন পাবে। লেস করে দাও ক্রস ইনকাম ফ্রম স্যালারি থেকে, তাহলে পাবে ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি। হ্যাঁ হ্যাঁ বল। মানে এই হচ্ছে কি, ও যে বাড়ি আছে সেটাকে ভাড়া দেয়, নিজে থাকে না, আসছি পরে। আচ্ছা এবারে লেখো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, দরজাটা তোমার খুলতে পারবে না বর্ষাকালে তো। আচ্ছা এবারে লেখো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। দেখো কে পয়েন্ট দেখো কি বলেছে, he owns a residential house in Asansol, তুলে দিতে হবে। দেখো কে পয়েন্টটা দেখো কি বলেছে, he owns a residential house in Asansol which is let out at rupees 14,000 per month, মানে let out property, তাই না? The fair rent and municipal value of the house are 1,50,000 and 1,58,400 বলে দিয়েছে, fair rent and municipal value. Municipal tax at the rate of 10% levied by the concerned municipality is paid by Mr. Mishra. Interest on loan taken for construction of the house amounting to rupees 1,30,000 is paid by Mr. Mishra, and rupees 2 lakh is paid towards principal amount. তাহলে এবার আমরা আসি, তাহলে দেখো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডিং দিয়েছো, দেখো লেট আউট প্রপার্টি, লেট আউট প্রপার্টি এই 4th সেমিস্টার হাউস প্রপার্টির অঙ্ক আমাদের করতে হবে। সেটা আমি বলে দিই, শোনো লেট আউট বাড়িতে আগে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করতে হবে। গ্রস অ্যানুয়াল ভ্যালু কিভাবে আমরা বার করি, প্রথমে আমাদের স্টেপ 1 এ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করতে হবে, তাই না? তো লেখো, আচ্ছা ওখানে কি লিখেছি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে লেট আউট প্রপার্টি লিখেছো, বলে লেখো স্টেপ 1, স্টেপ 1 বলে ড্যাশ দিয়ে লেখো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। কাকে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বলে না, হায়ার বিটুইন গ্রস মিউনিসিপাল ভ্যালু এন্ড ফেয়ার রেন্ট,
but subject to standard rent. লেখো higher between gross municipal value and fair rent, but subject to standard rent. Higher between gross municipal value and fair rent, but subject to standard rent. थोड़ा समझा दो, सुनो. Subject to standard rent. গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্ট এই দুটোর মধ্যে যেটা বড় হয় সেই বড় অ্যামাউন্টের সঙ্গে স্ট্যান্ডার্ড রেঞ্জে কম্পেয়ার করি, দুটোর মধ্যে যেটা আবার ছোট হয়। এটাই হলো এই কথাটার মানে। গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্ট এই দুটোর মধ্যে যেটা বড় হয় সেই বড় অ্যামাউন্টটা আর স্ট্যান্ডার্ড রেন্ট যদি বলে দেওয়া থাকে, দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করি, দুটোর মধ্যে যেটা লোয়ার হয় সেটাকে আমরা বলি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তো এখানে আমাদের কোনো স্ট্যান্ডার্ড রেন্ট দিয়ে দেওয়া নেই, তাহলে মিউনিসিপাল ভ্যালু, গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্ট। তো মেট্রোপলিটন সিটিতে আমাদের গ্রস আর নেট মিউনিসিপাল ভ্যালু দুটোর মধ্যে ডিফারেন্স আছে। নন মেট্রো সিটি হলে কিন্তু গ্রস আর নেটের মধ্যে কোনো ডিফারেন্স হয় না, ঠিক আছে? আচ্ছা, ও কিন্তু কলকাতায় চাকরি করে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তোমার মিউনিসিপাল ভ্যালু বলে দেওয়া আছে 158,400 আর ফেয়ার রেন্ট বলে দেওয়া আছে 1,50,000। তাহলে 1,58,400টাই হবে। সেকেন্ড কলামে লেখো, 1,58,400 এটা হলো আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। ক্লোজ করে দাও, হ্যাঁ, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হলো। এবার আমরা কি করব? অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবল বার করব। শুনে নাও, অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবল বার করব। অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবল কিভাবে বের হয়? না, অ্যানুয়াল রেন্ট তার থেকে আনরিয়েলাইজড রেন্ট মাইনাস করতে হয়, আর তার থেকে ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্ট মাইনাস করতে হয় যদি থাকে। বাড়ি যদি ভ্যাকেন্ট থাকে সেই ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্ট মাইনাস করতে হয়, বললে আমরা অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবল আমরা পেয়ে যাব। তো এখানে আমাদের না আছে ভ্যাকেন্সি পিরিয়ড, না আছে আমাদের আনরিয়েলাইজড রেন্ট। তাহলে যেটা রেন্ট বলে দেওয়া আছে ওটাই হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবল। তো ওই অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবলটাকে এই রিজনেবল এক্সপেক্টেড রেন্টের সঙ্গে আমরা কম্পেয়ার করি। যদি অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবলটা রিজনেবল এক্সপেক্টেড রেন্টের থেকে বড় হয় তখন আমরা স্টেপ 2 ফলো করি, আর অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবলটা গ্রস অ্যানুয়াল ভ্যালু হয়। আর যদি অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবলটা রিজনেবল এক্সপেক্টেড রেন্টের থেকে কম হয় এবং সেটা যদি ভ্যাকেন্সির জন্য কম হয়, হ্যাঁ, যদি ভ্যাকেন্সির জন্য কম হয় মানে বাড়িটা কিছু সময়ের জন্য ফাঁকা ছিল, সেই ফাঁকা সময় ভাড়াটা আমরা পাইনি, তার জন্য মানে ডিউ টু ভ্যাকেন্সি অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবল যদি রিজনেবল এক্সপেক্টেড রেন্টের থেকে কম হয় তখন আমরা স্টেপ 3 ফলো করি। তখন আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু হয় অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবল। আর যদি ভ্যাকেন্সি ছাড়া যদি কম হয়, ঠিক আছে, তখন দেখতে হয় ভ্যাকেন্সি পিরিয়ড দেওয়া আছে কি নেই। যদি ভ্যাকেন্সি পিরিয়ড না দেওয়া থাকে তখন রিজনেবল এক্সপেক্টেড রেন্টটা তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু হয়। আর যদি ভ্যাকেন্সি পিরিয়ড দেওয়া থাকে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট থেকে ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্ট মাইনাস করে গ্রস অ্যানুয়াল ভ্যালু হয়। এই হলো আমাদের রুল। তাহলে দেখো আবার বলছি, মানে এই রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করার পরে আমাদের অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবল বার করতে হবে। অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবল কিভাবে বার করতে হয় তো বলে দিলাম। অ্যানুয়াল রেন্ট তার থেকে আনরিয়েলাইজড রেন্ট মাইনাস করতে হয়, আর তার থেকে রেন্ট ফর দ্য পিরিয়ড অফ ভ্যাকেন্সি মাইনাস করতে হয়। তো অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবলটা যদি রিজনেবল এক্সপেক্টেড রেন্টের থেকে বড় হয় তখন আমরা স্টেপ 2 ফলো করি, আর অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবলটাই গ্রস অ্যানুয়াল ভ্যালু হয়। আমাদের লক্ষ্য হলো গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করা। এবার যদি অ্যাকচুয়াল রেন্ট রিসিভ আর রিসিভেবলটা কম হয়, ঠিক আছে, তখন সেটা ভ্যাকেন্সির জন্য যদি কম হয় তখন আমরা স্টেপ 3 ফলো করি, মানে when actual rent received or receivable will be lower than reasonable expected rent only due to vacancy, তখন আমরা স্টেপ 3 ফলো করি এবং অ্যাকচুয়াল রেন্ট রিসিভড or রিসিভেবলটা গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবার যদি ভ্যাকেন্সি ছাড়া যদি কম হয় তখন দেখতে হয় ভ্যাকেন্সি পিরিয়ড দেওয়া আছে কিনা। যদি ভ্যাকেন্সি পিরিয়ড না দেওয়া থাকে তখন আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্টটা গ্রস অ্যানুয়াল ভ্যালু হয়। আর ভ্যাকেন্সি পিরিয়ড যদি দিয়ে দেওয়া থাকে তাহলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট থেকে ভ্যাকেন্সি পিরিয়ডের রেটটা মাইনাস করে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এই হলো আমাদের রুল, গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করা। তো এখানে দেখো রেট কত করে পায়,
14,000 per month. তো 14,000 into 12 করো, 14,000 into 12 করো, কত হয়? 1,40 আর 28, 1,68,000। দাঁড়াও, ওটা তো ওরকমই আছে, থাক। আগে তুমি 14,000 into 12 করো। আমাদের তো কোনো আনরিয়েলাইজড রেন্টও নেই, কোনো ভ্যালিডিটি পিরিয়ডও নেই। 1,68,000। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কত? 1,58,400 তাহলে অ্যাকচুয়াল রেট রিসিভড ও রিসিভেবলটা রিজনেবল এক্সপেক্টেড রেট থেকে বড়। এই বড় হলে আমাদের কোনো ঝঞ্ঝট নেই, ডাইরেক্ট আমরা স্টেপ 2 ফলো করব। অ্যাকচুয়াল রেট রিসিভড ও রিসিভেবলটা ক্রস অ্যানাল ভ্যালু। তো লেখো স্টেপ 2, লেখো স্টেপ 2, বলে লেখো সিন্স অ্যাকচুয়াল রেট রিসিভড অর রিসিভেবল, সিন্স অ্যাকচুয়াল রেট রিসিভড অর রিসিভেবল, লেখো 14,000 into 12, 1,68,000 rupees. 14,000 into 12 মানে 1,68,000 rupees is more than reasonable expected rent, is more than reasonable expected rent. এই আমার যেরকম সবকিছু মুখস্থ তোমাদের এরকম রাখতে হবে, তবেই অঙ্ক পারবে। is more than reasonable expected rent, so gross annual value will be actual rent received or receivable. So gross annual value will be actual rent received or receivable. মানে 1,68,000 সেকেন্ড কলামে লেখো, সেকেন্ড কলামে লেখো। লেস করো মিউনিসিপাল ট্যাক্স actually paid by the owner, less municipal tax actually paid by the owner, municipal tax actually paid by the owner. শোনো, বাড়ি তো আসানসোল, বাড়ি তো আসানসোলে, তাহলে নন মেট্রো সিটিতে, তাই না? নন মেট্রো সিটি হলে কিন্তু এই যে মিউনিসিপাল ট্যাক্স আমরা ক্যালকুলেট করবো, অ্যাকচুয়ালি রেট মিউনিসিপাল ভ্যালুর উপর বার করতে হবে। তো নন মেট্রো সিটি হলে গ্রস আর নেটের মধ্যে তো কোনো ডিফারেন্স নেই, তাহলে যেটা মিউনিসিপাল ভ্যালু আমাদের বলে দেওয়া আছে এটার উপরই আমরা ক্যালকুলেট করবো। কত পার্সেন্ট? কত পার্সেন্ট বলে? 10%। বুঝেছো? তাহলে লেখো লেস মিউনিসিপাল ট্যাক্স অ্যাকচুয়ালি পেড বাই দ্য ওনার। কি বললাম? মিউনিসিপাল ট্যাক্সটা অ্যাকচুয়ালি কিন্তু নেট মিউনিসিপাল ভ্যালুর উপর বার করতে হয়। তো বাড়িটা তো আসানসোলে, মানে নন মেট্রো সিটিতে। নন মেট্রো সিটি হলে নেট আর গ্রস আলাদা করে কিছু হয় না, দুটোই সেম। শোনো, কিন্তু যদি মেট্রোপলিটন সিটিতে হতো তাহলে আমাদের এই মিউনিসিপাল ভ্যালুটাকে নেটে আনতে হতো 90% করে, তার উপর আমরা 10%। এখানে ডাইরেক্ট 1,58,400 into 10% করো, 1,58,400 into 10%, মানে 15,840। লেস করো, লেস করো সেকেন্ড কলামেই রাখো। 3,840 হ্যাঁ, 10% মানে একটা জিরো বাদ গেল, 15,840 সেকেন্ড কলামেই রাখো। লেখো অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু, যেটা বেরোলো, যেটা বেরোলো লেখো অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু। তোরা আমার সঙ্গে চলতে পারছিস তো? তোরা আমার সঙ্গে চলতে পারছিস তো? অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু। এবারে লেখো লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। 24 দুটো ডিডাকশন হয়, কত বড় বড় হয় দেখেছো সামগুলো? বিশাল বড় বড়, তোমাকে স্পিডে করতে হবে আর সব জানতে হবে ট্যাক্সে। তুমি ট্যাক্স ক্যালকুলেট করছো, তোমাকে সব কিছু জানতে হবে। মানে বেস নলেজ ছাড়া তুমি ট্যাক্স ক্যালকুলেট করতে পারবে না। এভরি মানে যা রুল এন্ড রেগুলেশন আছে সব জানতে হবে, সেটা ক্যারি করো আর সব কিছু জানতে হবে। ঠিক আছে, এবারে লেখো লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। এক নম্বর দিয়ে লেখো স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন সেকশন দাও 24 ব্র্যাকেটে স্মল a। দেখো 30% অফ অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু, 30% অফ অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু। তো যেটা অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু বেরোলো তার 30% করে ফার্স্ট কলামে লেখো। যেটা অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু বেরোলো তার 30% করে হ্যাঁ ফার্স্ট কলামেতে লেখো। কত হচ্ছে? 35। কত হয়েছিল 30% করে? হ্যাঁ, ফার্স্ট কলামে। 2 নম্বর লেখো ইন্টারেস্ট অন লোন, সেকশন দাও 24 বি।
শোনো, এটা তো লেট আউট বাড়ি। তো কনস্ট্রাকশনের জন্য বা মানে পারচেসের জন্য বা রিপেয়ার বা রিনিউয়াল, এই কটা পারপাসে সেম, এই কটা পারপাসে অনলি যদি লোন নেওয়া হয়। কি কি বললাম? কনস্ট্রাকশন, পারচেস, রিপেয়ার অর রিনিউয়াল, এই কটা পারপাসে লোন নিতে হবে, অন্য কোনো পারপাসে লোন নিলে হবে না। তাহলে সেই লোনের উপর পুরো ইন্টারেস্টটাই কিন্তু ডিডাকশন পাওয়া যায় লেট আউট বাড়ি। সে কপোয়েট বাড়ি বলে আবার অন্য গ্রুপ এখন আর বলাবো না, এটা লেট আউট বাড়ি তো পুরো ইন্টারেস্টের ডিডাকশন বলে দিয়েছে। রাখো, the interest on loan taken for construction of the house 1,30,000 is paid by Mr. Mishra. Rupees 2 lakh is paid towards principal amount. Interest যেটা পে করেছে সেটা তো এখানে ডিডাকশন পাবে। দেখো ইন্টারেস্ট অন লোন কত আছে? 1,30,000, 1,30,000 rupees। 1,30,000 rupees নিয়ে নাও। আর দুটোকে লেস করে এক করে বাইরে করে নিয়ে যাও, এই লেস করে সেকেন্ড করে নিয়ে আসো, দুটো ডিডাকশনকে এক করে সেকেন্ড করে নিয়ে আসো, অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু থেকে লেস করে বাইরে নিয়ে যাও, হাউস প্রপার্টি কমপ্লিট। দুটো ডিডাকশন এক করে সেকেন্ড কলামে নিয়ে আসো, এই অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু থেকে লেস করে হ্যাঁ থার্ড কলামে নিয়ে যাও। তাহলে এটা হবে আমাদের, স্যার এটা তো বেশি আছে আমাদের অ্যাডজাস্টেড। ঠিক আছে, তো নেগেটিভ হবে। হ্যাঁ হ্যাঁ লস হলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কত হয়েছে লস? 23,488। তুমি লিখবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে নেগেটিভ করে লিখবে। হাউস প্রপার্টির ইনকাম, হ্যাঁ মানে যে কোনো হেডের ইনকামের সঙ্গে আমরা সেট আপ করতে পারি, বুঝলে? নেগেটিভ করে লেখো, লস লিখবে না, তুমি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি লিখবে, টাকাটা নেগেটিভ। আচ্ছা শোনো, একটু বলে দিই, রেসিডেন্সিয়াল বাড়ি তৈরি করার জন্য যদি লোন নেন, তাই না, তখন কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা রিপে করে সেটা ইপিসিতে কোয়ালিফাই করে, কিন্তু এখানে তো বাড়ি তো ভাড়া দিয়েছে। আচ্ছা এরপরে আসো তুমি ইনকাম ফ্রম আদার সোর্সেস। ইনকাম ফ্রম আদার সোর্সেস এখন অনেক কথা, ইনকাম ফ্রম আদার সোর্সেস তারপরে গ্রস টোটাল ইনকাম বেরোবে, তারপর হ্যাঁ ডিডাকশন মাইনাস করে টোটাল ইনকাম বেরোবে, তারপর আমরা ট্যাক্স পাবো। বাকি আছে দেখো ইনকাম ফ্রম আদার সোর্সেস, এরকম বড় বড় সাম তিনটে চারটে করে দিলেই তো হয়ে গেল, পরীক্ষা থেকে সব পাই। দেখো ইনকাম ফ্রম আদার সোর্সেস, আদার সোর্সেসের ইনকাম দেখো কি কি আছে। তুমি এন্ড পয়েন্টে আসো, এন্ড পয়েন্ট ভালো করে শুনবে। হি হ্যাজ এন্ড পয়েন্টে কি বলছে? হি হ্যাজ রিসিভড ডিভিডেন্ড 38,600 ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। বলছে ডিভিডি নট পেড বাই সাচ কোম্পানি ফর সাচ ডিভিডেন্ড। মন দিয়ে শোনো, আমরা এতদিন কি বলে এসেছি? যে কোনো ইন্ডিয়ান কোম্পানির ডিভিডেন্ড এক্সেপ্ট ইনকাম হয় 1034, কিন্তু হ্যাঁ মানে এই ডিভিডি মানে হলো ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। ডিভিডি কিন্তু তোমাকে কেটে ডিভিডেন্ড পে করতে হবে। তো এখানে বলে দিয়েছে দেখো ডিভিডি নট পেড বাই সাচ কোম্পানি ফর সাচ ডিভিডেন্ড। তাহলে ডিভিডি যখন পে করেনি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স, তাহলে এটা কিন্তু এক্সেপ্ট ইনকাম হবে না, ট্যাক্সেবল হবে। বন্ধ করে দেবো। তাহলে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স যখন পে করেনি কোম্পানি, তার মানে কিন্তু ইন্ডিয়ান কোম্পানির ডিভিডেন্ড এক্সেপ্ট ইনকাম হবে না, ট্যাক্সেবল হবে। দেখো যে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি এখানে কিন্তু ট্যাক্সেবল হলো, কেন? একটা লিখে দেবে, dividend from Indian company. Since DDT not paid by such companies. DDT মানে হলো dividend distribution tax by such companies. তাহলে ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড হওয়া সত্ত্বেও কিন্তু ট্যাক্সেবল হলো, যেহেতু ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স কাটেনি, কোম্পানি পে করেনি। তো সেকেন্ড কলামে দেখো, বুঝতে পেরেছিস কি বললাম? ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স হ্যাঁ তোমাকে গভর্নমেন্টকে পে করতে হবে, কোম্পানি সেটা পে করেনি, তার জন্য কিন্তু ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড হওয়া সত্ত্বেও ট্যাক্সেবল হলো। তো কত হলো?
38,600 এবার বলছে যে and 58,200 from foreign company dividend all time taxable তো লেখো other sources dividend from foreign company dividend all time other sources এ taxable dividend from foreign company 58,200 next দেখো n point n না কে o point interest accrued during the year on NSC 137,800 here on interest on NSC শোনো interest on NSC other sources এ যখন নেব কোন ইস্যুর দেখার দরকার নেই কিন্তু যখন 80C কে কোয়ালিফাই করবে তখন 8 আর 9 ইস্যুর ইন্টারেস্টটা কোয়ালিফাই করবে আর লাস্ট ইয়ারের ইন্টারেস্টটা মাইনাস করবে এখন পুরোটা নিয়ে নাও interest on NSC 137,800 সেকেন্ড কলামে আর ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট আছে তো লেখো ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 1,78,000 কোনটা রে এনএসসি ইন্টারেস্ট আমি বললাম এনএসসি ইন্টারেস্ট আদার সোর্সেসেও আছে আবার তো তোমার মানে 80C তে কোয়ালিফাই করে তো 80C তে কোয়ালিফাই করতে গেলে শুধু 8 বা 9 কিছুর ইন্টারেস্ট হতে হবে কিন্তু আদার সোর্সেসে যখন আসবে যে কোনো ইস্যুর ইন্টারেস্ট আদার সোর্সেসের মধ্যে আছে আর যখন 80C তে নেব 8 আর 9 কিছুর ইন্টারেস্ট কিন্তু লাস্ট ইয়ারের ইন্টারেস্টটা মাইনাস করে কোয়ালিফাই এইগুলো 80C এখানে তো লাস্ট ইয়ারের ইন্টারেস্ট বলে কিছু বলে দেয়নি আর এটা আমরা যখন কিছু মেনশন করে দেয়নি আমরা ধরে নেব 8 বা 9 কিছু আচ্ছা ইন্টারেস্ট অন এনএসসি কত হলো 137,800 তারপরে হলো ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 1,78,000 আবার আছে ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট 14,700 ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট 14,700 এই সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট আবার গিয়ে 80DD তে ডিডাকশন পায় পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট আর সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট 10,000 টাকা অবধি ডিডাকশন পায় পরে আচ্ছা এবার দেখো কি বলেছে নেক্সট আছে মেডিকেল প্রিমিয়াম মতো ডিডাকশন his minor son has income of ₹32,800 accrues from bank by way of interest Mrs. Mishra has no taxable income minor child এর মানে ইনকাম মানে ওর প্যারেন্টস এর মধ্যে হ্যাঁ মানে ফাদার বা মাদার যা ট্যাক্সেবল ইনকাম বেশি তার সঙ্গে ক্লাব হয় মাইনরকে তো ট্যাক্স পে করতে হয় না তো মাইনরের ইনকাম মানে তার প্যারেন্টস এর মধ্যে দুজন প্যারেন্টস এর মধ্যে যা মানে বেশি ইনকাম যার ট্যাক্সেবল ইনকামটা বেশি তার সঙ্গে তোমার হচ্ছে কি ক্লাব হয়ে যায় তো এখানে বলে দিয়ে যে মিসেস মিশ্রা হ্যাজ নো ট্যাক্সেবল ইনকাম তাহলে বাবার ইনকামের সঙ্গেই হবে মানে মিস্টার মিশ্রার সঙ্গেই হবে 1,500 এক্সেমশন মাইনাস ঠিক আছে দেখো ইনকাম অফ মাইনর চাইল্ড ইনকাম অফ মাইনর সন এটাকে বলে ক্লাবিং অফ ইনকাম অফ মাইনর সন 32,800 লেস ফর এক্সেমশন 1500 টাকা এক্সেমশন পাবে 1,500 এক্সেমশন পায় সেকশন দিয়ে দাও 10 টাকাটা 32 32 তে 1,500 করে 1,500 ডিডাকশন তাহলে 1,500 এক্সেমশন করে মানে সেকেন্ড কলামে নিয়ে যাও আর কোন আদার সোর্সেসের ইনকাম নেই হয়ে গেল থার্ড কলামে নিয়ে যাও মানে আদার সোর্সেসের ইনকাম গুলো অ্যাড করে থার্ড কলামে নিয়ে যাও আদার সোর্সেসের ইনকাম গুলো অ্যাড করে থার্ড কলামেতে নিয়ে যাও কত হলো রে আদার সোর্সেসের ইনকাম 458,600 রাইট 458,600 থার্ড কলামে নিয়ে যাবে এবারে সবটাকে অ্যাড করো হাউস প্রপার্টিটা মাইনাস হবে তিনটে হেডের ইনকাম হাউস প্রপার্টিটা নেগেটিভ মানে সেটা হবে লিখবে গ্রস টোটাল ইনকাম 1,803,540 1,803,540 এটা হলো না গ্রস টোটাল ইনকাম কি হয়েছে বল 1,500 এক্সেমশন পাবে 10 প্যাকেটে 32 মাইনরের ইনকাম হ্যাঁ ওর প্যারেন্টস এর মধ্যে যার ইনকাম বেশি থাকে তার সঙ্গে মানে ক্লাব হয়ে যায়
তো ওর মায়ের বলে দিয়েছে যে মিসেস মিশ্রার কোনো ট্যাক্সেবল ইনকাম নেই, তাহলে ওর বাবার ইনকামের সঙ্গে ট্যাক্সেবল হবে না, মিস্টার মিশ্রার সঙ্গে, বুঝলি? আদার সোর্সেসের আন্ডারে ট্যাক্সেবল। তাহলে হলো গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম হয়েছে। এবার করো লেস ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A, রোমান 6 হাইফেন জে ক্যাপিটাল A, less deduction under chapter 6A, deduction under chapter 6A। তাহলে প্রথমে লেখো ডিডাকশন আন্ডার সেকশন 80C, প্রথমে লেখো ডিডাকশন আন্ডার সেকশন 80C। আচ্ছা 80C তে ওয়ার্কিংস করো, দেখো কম্পিউটেশন অফ ডিডাকশন আন্ডার সেকশন 80C, 80C তে অনেকগুলো আছে তাই না, ওয়ার্কিংস করতে হয়। 80C তে অনেকগুলো আছে। প্রথমে লেখো ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ, আরপিএফ এর নিজের কন্ট্রিবিউশন 80C তে কোয়ালিফাই করে। ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ, ওই যে আরপিএফ এর 14% ও কন্ট্রিবিউট করে তো স্যালারি থেকে পেয়েছিল, তো বেসিক আর ডিএফ 14% নাও। ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ, আরপিএফ এর নিজের কন্ট্রিবিউশনটা 80C তে কোয়ালিফাই করে, তো বেসিক আর ডিএফ 14% নাও, বেসিক আর ডিএফ 14% নাও, কত হয়? 1.153। হ্যাঁ ঠিক আছে, কত কত বললি আরেকবার বল? 151,853। আচ্ছা তাই তো। এবারে দেখো যে এলআইসি প্রিমিয়াম পে করেছে, হ্যাঁ 75,000, পলিসি ভ্যালু বলে দিয়েছে 10 লাখ। তো দেখো কি বলেছিলাম, নিজের লাইফের উপরে, স্পাউসের লাইফের উপরে, আর চাইল্ডের লাইফের উপরে। চাইল্ড মানে এনি কাইন্ড অফ চাইল্ড, সে ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, মাইনর, মেজর, ম্যারিড, আনম্যারিড, চাইল্ড হলেই হলো। এছাড়া কিন্তু আর কারোর লাইফের উপরে এলআইসি প্রিমিয়াম দিতে পারে। তো ওরা মানে বলে দিয়েছে দেখো যে হি হ্যাজ পেড এলআইসি প্রিমিয়াম অন দ্য জয়েন্ট লাইফ অফ ওন এন্ড হিজ ওয়াইফ, কোয়ালিফাই করো। তো লেখো এলআইসি প্রিমিয়াম পেড, কোয়ালিফাই করবে, নিজের আর স্পাউসের লাইফের উপরে দিয়েছে। আচ্ছা তো মানে অ্যাকচুয়াল প্রিমিয়াম পেড আর 10% অফ স্যালারি, সরি 10% অফ পলিসি ভ্যালু, দুটোর মধ্যে যেটা দেওয়া। 10% তখনই নি when policy was taken on or after 1/4/2012। শোনো মন দিয়ে, যদি পলিসিটা on or after 1/4/2012 নেওয়া হয় তখন 10% অফ পলিসি ভ্যালু, আর বিফোর 1/4/2012 বলে 20% অফ পলিসি। তাহলে এখানে কিছু বলে দেওয়া নেই, মানে আমরা ধরে নেবো পলিসি ওয়াজ টেকেন অন অর আফটার 1/4/2012। তাহলে দেখো যে লোয়ার অফ দ্য ফলোইং টু, লোয়ার অফ দ্য ফলোইং টু ভেতরে লিখি অ্যাকচুয়াল প্রিমিয়াম পেড 75,000, আর তার নিচে 10% অফ পলিসি ভ্যালু 75,000, ভেতরে লিখি অ্যাকচুয়াল প্রিমিয়াম পেড 75,000, তার নিচে লিখো 10% অফ পলিসি ভ্যালু। পলিসি ভ্যালু বলা হচ্ছে 10 লাখ। আমরা ধরে নিলাম যে পলিসি লিখতে লাগবে যে অ্যাজিউম পলিসি ওয়াজ টেকেন অন অর আফটার 1/4/2012। তাহলে 10 লাখের 10% 1 লাখ, 75,000 টাকা কোয়ালিফাই করবে 1/4/2012। তাহলে লোয়ারটা 75,000 হলো, 75,000 এলো। আচ্ছা এবার বলতে দেখো ডিপোজিটেড ইন এনএস, দেখো হ্যাঁ ডিপোজিটেড ইন এনএসসি 8 ইস্যু, এটাও কোয়ালিফাই করবে, এবং ডিপোজিটেড ইন এনএসসি 8 ইস্যু। এনএসসি মানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, ডিপোজিটেড ইন এনএসসি 8 ইস্যু 5 লাখ, এবং ডিপোজিটেড ইন এনএসসি 8 ইস্যু 5 লাখ। ঠিক আছে,
তারপরে হলো ইন্টারেস্ট অন এনএসসি 80 ব্যাকেট ধরে নিলাম 80 ইন্টারেস্ট অন এনএসসি 80 কি বলছিস ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ইন এনএসসি টা নিয়েছিস তো এই কিছু বলে নিলাম এইটা নাই কিছুটা কোয়ালিফাই করো এবার হলো ইন্টারেস্ট অন এনএসসি এই কিছু আমরা ধরে নিলাম এই কিছু 137,800 137,800 অ্যাড করো ম্যাক্সিমাম 1,50,000 অবধি 80C তে ডিডাকশন পাওয়া যায় 864 হ্যাঁ 653 তাহলে 1.5 লাখের বেশি হয়ে গেছে তো তাহলে নিচে লেখো অ্যামাউন্ট অফ ডিডাকশন 1,50,000 ডিডাকশন রুপিস 1,50,000 1.5 লাখের বেশি ডিডাকশন পাওয়া যায় না কিছু এখন কিন্তু অঙ্কে লিখবে না শোনো আবার আমাদের সেকশন 80CCE শুনে নে 80CCE তে কি বলা আছে না 80C 80CCC আর 80CCD1 তিনটে মিলিয়ে আবার টোটাল ডিডাকশন 1.5 লাখ টাকা এক্সেপ্ট করা যায় 80CCD1 মানে এনপিএস এর এমপ্লয়ি কন্ট্রিবিউশন ঠিক আছে তো নিজের কন্ট্রিবিউশন তো আছে দেখো ডিডাকশন আন্ডার সেকশন 80CCD1 মানে এমপ্লয়ি নিজের কন্ট্রিবিউশনটা এনপিএস এর ন্যাশনাল পেনশন স্কিমে ডিডাকশন আন্ডার সেকশন 80CCD1 এমনি মাত্র রোমান নম্বর কোন এমনি আচ্ছা কত আছে এর 10% মানে কন্ট্রিবিউট করেছিল 10% ডিপোজিট করেছিল এনপিএস তাহলে বেসিক আর দিয়ে 10% তো পড়াই তো আছে এমপ্লয়ার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট করেছিল 10846 হ্যাঁ হ্যাঁ এমপ্লয়ার তো ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট করেছিল ওই যে স্যালারির মধ্যে যেটা এমপ্লয়ার কন্ট্রিবিউশন ওটাকে নিয়েছিল তো ওই অ্যামাউন্টটাই তো নিজেরই হ্যাঁ 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 এটা 80CCD1 এর ডিডাকশন পেল আর 80CCD হলো যে কোনো মানে ইনসিওরারে পেনশন ফান্ডে যদি ডিপোজিট করে তখন 80CCD তে ডিডাকশন করা হয় আচ্ছা এবারে লেখো অ্যাজ পার সেকশন চলো তার মানে কি ওই 80C তে 1.5 লাখ এখানে আবার এত টাকা এত ডিডাকশন পাবে না নিচে লেখো অ্যাকর্ডিং টু সেকশন 80CCE total amount of 80CCE total amount of deduction under section 80C comma দিয়ে 80CCC comma দিয়ে total amount of deduction under section 80C comma দিয়ে 80CCC আর কমা দিয়ে 80CCD1 should not exceed rupees 1,50,000 rupees should not exceed rupees 1,50,000 ঠিক আছে তাহলে টোটাল ডিডাকশন কিন্তু দুটো মিলিয়ে 1.5 লাখ করে ওকে চলে যাও তাহলে ওখানে কি লিখেছিল ডিডাকশন আন্ডার সেকশন 80C একসঙ্গে দিয়ে দাও এন্ড 80CCD1 1.5 লাখ বাইরে পাঠাবে না সবকটা ডিডাকশন যোগ করে বাইরে নিয়ে যাবে 1.5 লাখ বুঝতে পারলে ব্যাপারটা এবারে লেখো ডিডাকশন আন্ডার সেকশন 80CCD2 মানে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন এটা কিন্তু ওই 1.5 লাখের মধ্যে আসে না এটা অ্যাডিশনাল ডিডাকশন পায় ডিডাকশন আন্ডার সেকশন 80CCD2 এই এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু এমপিএস বলে লেখো ওই টাকাটাই এমপ্লয়ার তো ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট কন্ট্রিবিউট করেছে ওন কন্ট্রিবিউশন আর এমপ্লয়ার কন্ট্রিবিউশন তো সেম যে 14,000 কত একটা বললে হ্যাঁ কি 1,08,467 আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু এনপিএস 80CCD2 তে ডিডাকশন হবে ঠিক আছে ফার্স্ট পার সেকেন্ড কলামে লেখো নেক্সট দেখো ডিডাকশন আন্ডার সেকশন 80D
আর দুটো আছে, ওই যে মেডিক্লেম প্রিমিয়াম দিয়েছে, দেখো কি বলেছে, he has paid medical insurance premium of rupees 26,000 for the insurance of health of his own, his wife and 2 children, and rupees 48,000 for insurance of health of his parents are senior citizen। একটু ছোট করে বলে দিই, শোনো, মেডিক্লেম, এটা হলো তোমার লাস্টের দিকে পি পয়েন্ট, শোনো, মেডিক্লেম ইন্স্যুরেন্স প্রিমিয়াম নিজের হেলথের উপরে, স্পাউসের হেলথের উপরে, চাইল্ডের হেলথের উপরে, চাইল্ড কিন্তু ডিপেন্ডেন্ট হতে হয়, মানে কোয়ালিফাই করে। আর পেরেন্টসের হেলথের উপরে যদি দেওয়া হয়, ঠিক আছে, পেরেন্টসের হেলথের উপরে যদি দেওয়া হয় তখন অ্যাডিশনাল অ্যামাউন্ট ডিডাকশনটা হলো অ্যাকচুয়াল, মানে প্রিমিয়াম পে আর হচ্ছে কি 25,000 টাকা, বুঝলে। আর পেরেন্টসটা যদি সিনিয়র সিটিজেন হয় তখন 50,000 অবধি ডিডাকশন। তাহলে দেখো ডিডাকশন আন্ডার সেকশন 80D, তাহলে প্রথমে দেখো অন দ্য হেলথ অফ ওন ওয়াইফ এন্ড চিলড্রেন 26,000 টাকা প্রিমিয়াম দিয়েছে, কিন্তু 25,000 টাকা ডিডাকশন পাবে ম্যাক্সিমাম, তাই না। অন দ্য হেলথ অফ ওন ওয়াইফ এন্ড চিলড্রেন, তাহলে ম্যাক্সিমাম দেখো, ম্যাক্সিমাম 25,000 ভেতরে লিখবে, মানে একদম ভেতরে লেখো, প্যারেন্টসটাও তো আসবে। এবারে লেখো অন দ্য হেলথ অফ প্যারেন্টস, প্যারেন্টসের হেলথের উপর প্রিমিয়াম দিয়েছে 48,000, তো সিনিয়র সিটিজেন বলে প্যারেন্টসরা 50,000 অবধি ডিডাকশন পায়, বুঝলে। তাহলে 48,000 পুরোটা লেখো, তাহলে 48,000 আর 25, হ্যাঁ 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 অ্যাডিশনাল ডিডাকশন পায়, পেরেন্টসের হেলথের উপরে প্রিমিয়াম দিলে অ্যাডিশনাল ডিডাকশন পায়, মানে নিজের ওয়াইফের চিলড্রেনের আলাদা পেলো, এটা আবার আলাদা ডিডাকশন পাবে 80D তে। তাহলে টোটাল ডিডাকশন মানে কত হলো 73, তাই তো 48 এ পেয়ে যাবে। আর এবারে লেখো ডিডাকশন আন্ডার সেকশন 80DD এ লাস্ট ডিডাকশন, ওই যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট 80DD A, হ্যাঁ লেখো ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এখানে নেই, তো 10,000 টাকা ম্যাক্সিমাম ডিডাকশন পায়, তাই না। দেখো ফর ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, তো সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট পেয়েছে 14,700, তোমার ও পয়েন্ট 10,000 টাকা ডিডাকশন পাবে, দেখো 10,000, ম্যাক্সিমাম 10,000, ব্যাস হয়ে গেল। সব কটাকে অ্যাড করে বাইরে নিয়ে যাও, নিয়ে গিয়ে 10 টাকার ইনকাম থেকে মাইনাস করে দাও, 10 টাকার ইনকাম থেকে মাইনাস করে দাও, কত হলো টোটাল ইনকাম, রাউন্ড করবে 1462073, তাহলে ওটা 70 হবে, 073 মানে 70 করতে হবে। টোটাল ইনকাম রাউন্ড হয় 288A তে, দেখো রাউন্ডেড অফ সেকশন 288A, 73 বেরিয়েছে মানে 70 করে দেবে, 10 এর মাল্টিপ্লাই রাখবে, তাহলে 14,62,070 টোটাল ইনকাম 070, এটা রাউন্ড করবে, দিয়ে দাও রাউন্ডেড অফ সেকশন 288A, আর ট্যাক্স রাউন্ড হয় 288B, আর 2 মিনিট লাগবে ট্যাক্সটা ক্যালকুলেট করতে। সেকশন 288A এটা কি স্যার, এটা কি বেরিয়েছে? টোটাল ইনকাম, এটার উপরে তো ট্যাক্স ক্যালকুলেট করবে। এবার এখান থেকে বেরিয়ে যাও, মানে প্রফর্মা থেকে লেখো কম্পিউটেশন অফ ট্যাক্স লায়াবিলিটি, আর 2 মিনিট লাগবে, কম্পিউটেশন অফ ট্যাক্স লায়াবিলিটি। ব্র্যাকেটে আরেকবার লিখে দাও, হি হ্যাজ নট এক্সারসাইজ অপশন আন্ডার সেকশন 115 BSc, ছোট জায়গা লাগবে, বেশি জায়গা না, হ্যাঁ হয়ে যাবে। He has not exercised option under section 115 BSc. তাহলে ও কিন্তু সিনিয়র সিটিজেন না, 52 ইয়ার্স এজ, লেখো আপ টু রুপিস 2,50,000 নিল, এই টোটাল ইনকামটার উপর আমরা ট্যাক্স করব, তাই না। লেখো আপ টু রুপিস 2,50,000 নিল, এটা তো তোমরা জানো, লেখো আপ টু রুপিস 2,50,000 নিল, একটু দূরে করে লেখো নিল, একটু দূরে করে লেখো নিল, টোটাল ইনকাম 2,50,000 অবধি ফ্রি। এবারে লেখো 2,50,000 1 to 5 lakhs, মানে 5 লাখ টাকা,
2,50,001 থেকে 5 লাখ দেখো 5%, তার মানে 12,500 হয়। এবারে 5 লাখ 1 থেকে 10 লাখ 20%, না 20, 5 লাখ 1 থেকে 10 লাখ রুপিস 20%, তাহলে 5 লাখের 10% মানে 1 লাখ হয়, তাই না? মানে 10 লাখ টাকা অবধি তোমার 1,12,500 টাকা ট্যাক্স হবে। এবারে দেখো ওভার রুপিস 10 লাখ বা 10 লাখ টু ওই 14 লাখ 60 টু 70, 10 লাখের উপরে যাই হোক না কেন 30% ট্যাক্স, মানে 10 লাখ টু 14 লাখ 60 টু 70, মানে 4 লাখ 60 টু 70 এর উপরে 30%, তাই না? 30% কত হয়? 462,070 তার 30% কত হয়? সব অ্যাড করো, সব অ্যাড করো। 2,61,000, 2,51,000 less rebate under section 87A nil, less rebate REBATE less rebate under section 87A capital A। 5 লাখ এক্সিড করে গেলে টোটাল ইনকাম রিবেট পায় না, নিচে লিখে দাও সিন্স টোটাল ইনকাম এক্সিড রুপিস 5 লাখ, তাহলে নীল হবে। 5 লাখ টাকা অবধি টোটাল ইনকাম হলে পুরো ট্যাক্সটাই রিবেট পাওয়া যায়। 87A 87-A নীল। এক দেখো সারচার্জ, সারচার্জে পে করতে হয় টোটাল ইনকাম 50 লাখ এক্সিড করলে, তাই না? এখানে 50 লাখ এক্সিড করেনি, সারচার্জ নীল। তাহলে ওই ফিগারটাকেই লেখো, ওই ফিগারটাকেই লেখো। টোটাল ইনকাম 5 লাখ টাকা এক্সিড করে গেলে রিবেট পাওয়া যায়। সারচার্জ 50 লাখ এক্সিড করলে তবে পে করতে হয়, সারচার্জ অ্যাড হয়। তাহলে ওই অ্যামাউন্টটাই লিখলে ওর সঙ্গে লিখো অ্যাড হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4%, অ্যাড হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4%, বুঝেছো? 4%। 261,165 যা হবে তাই 261,165 টোটাল। তাহলে এবারে টোটাল করে দাও 261,165, ওটাকে রাউন্ড কর, না 170 হবে, 10 এর মাল্টিপ্লাই রাখতে হবে। ট্যাক্স রাউন্ড হয় 288B তে, রাউন্ডেড অফ সেকশন 288B, ওটাকে 70 করে দাও। কোনো টিডিএস তো কাটেনি, তাহলে এটাই হয়ে গেল ওর ট্যাক্স লায়াবিলিটি। ঠিক আছে, কি বলছিস? 288B তে ট্যাক্স রাউন্ড 70 করে দিচ্ছি। তাহলে এটা আমরা করলাম, শোনো 115 বিএসসি এক্সারসাইজ না করে আবার আমাদের টোটাল ইনকাম বার করতে হবে। 115 বিএসসি যখন অপশন এক্সারসাইজ করবে, এটা আজকে আর পড়াবো না, নিয়ে চলবে, নেক্সট ক্লাসে পড়াবো। ঠিক আছে, তাহলে 115 বিএসসি এক্সারসাইজ করে আবার করে দেবো। এটা একটা পোর্শন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে বিলিভ করলাম। থ্যাংক ইউ। আর স্টুডেন্টদের বলবো আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে।